23 বছর পর আপনি অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট 23 খেলার বছর পর, ইটস এ একটা হিউজ টাইম। হিউজ টাইম একটা খেলার মানে সিরিজ খেলার সুযোগ পেয়েছেন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের সুবাদে। স্বাগত খেলা যুগে, আপনাদের সাথে আছি তাজিন খন্দকার। পূর্বাভাস, চমক আর ওয়ান বিগ অপরচুনিটি। অস্ট্রেলিয়া সফরের আগে বাংলাদেশের টেস্ট স্কোয়াডে শুরু হয়েছে নতুন সমীকরণ। লিটন আউট, জ্যাকের ইন। 5 বছর পর সৌম্য সরকার কামব্যাক। আর ইনজুরির ধাক্কায় বদলে যেতে পারে পুরো প্লেইং 11। ছিটকে গেছেন সিনিয়ররা, আর সেই ফাঁকেই এসেছে ওয়ান বিগ অপরচুনিটি। হু গ্র্যাবস দ্য অপরচুনিটি? ডারউইনের এই একটা টেস্ট অনেকের জন্য শুধু ম্যাচ না, এটা হতে পারে ক্যারিয়ারের টার্নিং পয়েন্টও। কে নিজের জায়গা পাকাপোক্ত করবেন আর কে হারিয়ে যাবেন প্রতিযোগিতায়, সেই উত্তর হয়তো মিলবে এবার। সেই উত্তর খুঁজবো আমরাও। আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক সেকান্দার আলী। যাচ্ছি তার কাছে। ভাইয়া, ওয়েলকাম। লম্বা একটা সময় আমরা ফুটবল নিয়ে উন্মাদনায় ছিলাম, এবং ফুটবলের উত্তাপটা কাটতে না কাটতেই আবার ক্রিকেটের উত্তাপের আঁচটা আমরা পাচ্ছি। সেখানেই দেশের ক্রিকেটে বড় একটা সিরিজ, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট, সেইখানে টাইগারদের মাথা ব্যথার কারণ এখন ইনজুরি। কি মনে হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে টাইগারদের এই ইনজুরি কনসার্নটাকে এড়িয়ে বাংলাদেশ কতটুকু দাঁড়াতে পারবে? 23 বছর পর আপনি অস্ট্রেলিয়ার মাটিতে 23 বছর পর, ইটস এ হিউজ টাইম। একটা খেলার মানে সিরিজ খেলার সুযোগ পেয়েছেন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের সুবাদে। তো সেই জায়গায় একটা স্বপ্ন ছিল যে এইবার অস্ট্রেলিয়া যেভাবে বাংলাদেশকে, ওরা এত মানে স্ট্রং টিম খেলায় না বাংলাদেশের মতো দলের বিপক্ষে, সেই জায়গা থেকে স্বপ্ন ছিল যে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবার যদি একটা টেস্ট জেতা যায়, যেমন নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ জিতেছিল মাউন্ট মঙ্গানুই টেস্ট, এরকম জিততে পারলে একটা ইতিহাস রচনা হবে, এবং সেই বাংলাদেশকেও তখন অন্য প্রতিপক্ষ যারা রয়েছে তাদের দেশে আমন্ত্রণ জানাবে রেগুলারলি, যেটা আমরা ইংল্যান্ডকে সচরাচর দেখি না। আপনার নেক্সট ইয়ারে যদি একটা টেস্ট রয়েছে লর্ডসে, সেটা হচ্ছে তাদের অ্যাশেজের প্রিপারেশনের অংশ হিসেবে হয়তো। কিন্তু এইবার টেস্টে যে স্বপ্নটা ছিল, সেই স্বপ্ন কিন্তু প্রথমে ধাক্কা খেলো 3 জন গুরুত্বপূর্ণ ক্রিকেটার আপনার দলে ইনক্লুড না করতে পারা। বিশেষ করে ফার্স্ট টেস্টে যদি আপনি চিন্তা করেন, লিটন কুমার দাসের না থাকাটা সবচেয়ে বড় ধাক্কা, কনসার্ন। আরেকটা আপনার নাহিদ রানা, তার না থাকাটা সবচেয়ে বেশি আঘাত। কেন আঘাত? আপনি নাহিদ রানা যেভাবে খেলছিলেন, যেভাবে তার পেস এবং বাউন্স দিয়ে প্রতিপক্ষকে নাকাল করছিলেন, সেটা ওই কন্ডিশনে যদি খেলা সুযোগ পেতেন তাহলে হয়তো নিজেকে আরো বেশি এক্সপোজার নেওয়ার সুযোগ করে নিতে পারতেন। এবং আমরা যেটা বলছিলাম, অস্ট্রেলিয়াকে পেসার্স প্যারাডাইজই বলছিলাম, সো সেই জায়গাটাতে নাহিদ রানার অন্তর্ভুক্তিটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। দুজনেই, শরীফুলও বাহাতি এই পেসার কিন্তু খুব এফেক্টিভ ছিলেন। তো দুজনের যে জায়গায় খেলা হবে, যে দুটো ভেন্যুতে, সেখানে ডারউইন এবং ম্যাককয়, সেই দুটো জায়গাতে আপনার যেটা হচ্ছে সেটা হলো একটু ড্রপ ইন উইকেট হবে। ড্রপ ইন উইকেটের একটা সুবিধা বা অসুবিধা যেটাই বলেন না কেন, এটা পার্টিকুলার স্টেডিয়াম না যে শুধুমাত্র ক্রিকেটের জন্য ডেডিকেটেড, তা নয়। এখানে অন্য স্পোর্টসগুলি হয় বলে আপনার এই ভেন্যুতে পিচ অন্য জায়গা থেকে বানিয়ে তারপরে এখানে নয়, ফলে একটু রেগুলার উইকেটের মতো ফাস্ট অ্যান্ড বাউন্সি এরকম না, স্পোর্টিং থাকে। স্পোর্টিং থাকার ফলে যেখানে এই ভেন্যুতে 2008 সালে সর্বশেষ খেলা হয়েছে, যেখানে এই দলের কেউ কিন্তু খেলেনি, ওয়ান ডে খেলেছে বাংলাদেশ। তো ওই সিরিজে গিয়েছিলাম, ওই সময় দেখেছি যে ওইখানে যদি আপনার খুব বড় বড় স্কোর হতো না, 198 রানেও অস্ট্রেলিয়ার মতো দলকে আপনার বান্ডেল করে ফেলেছে বাংলাদেশ, বেঁধে রাখতে পেরেছিল। তার মানে হচ্ছে যে ওখানে যদি আপনার বোলিংটা যদি গুছানো এবং পরিকল্পিতভাবে করতে পারেন তাহলে ভালো করার একটা সম্ভাবনা থাকে। তারপরে এখন যারা রয়েছেন, তাসকিন আহমেদ খুবই ভালো ফর্মে থাকা একজন বোলার, তার সঙ্গে হাসান মাহমুদ তার এক্সপেরিয়েন্সটা না হলেও কাউন্টি খেলে এসছেন সম্প্রতি। যদিও আমরা জিম্বাবুয়েতে দেখেছি তিনি অতটা প্রত্যাশিত ডেলিভারি দিতে পারেননি। জিম্বাবুয়েতে তো আসলে যদি বলা যায় যে আমাদের কোন ডিপার্টমেন্টে কি আসলে নামের প্রতি সুবিচার করতে পেরেছে? আমাদের বোলিংটা কিন্তু যথেষ্ট ভালো, কিন্তু তারা কিন্তু একেবারে খারাপও করেনি। যদিও টেস্ট ম্যাচে আমরা কাঙ্ক্ষিত বোলিংটা করতে পারিনি, যে কারণ তারা কিন্তু 400+ রান করে আমাদের ইনিংস ডিফিট হয়েছে তাদের কাছে, বিকজ অফ আমাদের ব্যাটিংটা একেবারে বাজে। এবং এই জায়গা থেকে যদি চিন্তা করি তাহলে মনে হয়, যেটা খালেদ মাহমুদ সুজনও বলছিলেন, যে এইবার বাংলাদেশের আবার কনসার্নের জায়গা কিন্তু ব্যাটিং। যদি আপনি অ্যাওয়ে সিরিজে ভালো করতে চান তাহলে ব্যাটিংটা খুব ভালো করতে হবে। এবং স্পোর্টিং কন্ডিশনে আপনি যখন হোমে খুব ভালো ক্রিকেট খেললেন পাকিস্তানের বিপক্ষে, তখন আপনাকে
অবশ্যই মানে অ্যাওয়েতে গিয়ে আপনার ব্যাটিংটা ভালো করতে হবে। এই দলের যারা ব্যাটার রয়েছেন তাদের সাথে আমরা যদি তুলনা করি তাহলে নাজমুল হোসেন শান্ত যে ছন্দটা দেখিয়েছেন গত 1-2 বছরে সেটা তিনি ওখানে ক্যারি করতে পারেননি না, এটা একটা বড় দুর্বলতা। আমরা এখানে নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাসকে ওইখানে আবার না পাওয়াটাও একটা বড় সেটব্যাক, এই ধাক্কাটা এখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে কিন্তু আমরা পাচ্ছি না। তার মানে হচ্ছে যে এই যে ব্যাটারগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ তারা কিন্তু খেলতে পারছেন না, তাদের একজন অন্তত লিটন খেলতে পারছে না। এখন নাজমুল হোসেন শান্তর উপর আপনার অনেক বেশি নির্ভর করতে হবে, মমিনুল হককে রান করতে হবে, মুশফিকুর রহিমকে দায়িত্ব নিতে হবে। এই তিনজন ক্রিকেটারই আপনার প্রশ্নটা এটাই এক্সপেরিয়েন্স। আসছিলাম যে তাহলে কি ঘুরে ফিরে ওই যে আস্থার কাজ মুশফিক পেতে দিয়েছেন বহু আগে, সেটাই কি এখন পর্যন্ত সেই ভারী ব্যাগটাই কি বহন করে যেতেই হবে কিনা মুশফিককে কিংবা মুমিনুলকে, যারা আসলে টেস্টে বহুদিন ধরে হাল ধরে আসছেন? আমাদের দেশে এখন বলা হচ্ছে যে বাংলাদেশ টেস্টের অভিজ্ঞ ব্যাট একটা দল, বাট আমি দেখছি যে এখানে অভিজ্ঞতা সম্পন্ন কিন্তু খুব কম ক্রিকেটার রয়েছেন। আপনি যদি চিন্তা করেন নাজমুল হোসেন শান্ত 17 সালে অভিষেক হয়েছে, সেদিক থেকে আপনার 11 বছর, মেহেদী হাসান মিরাজের হয়তো 9 বছর 10 বছর। এখানে এই 4-5 জন ক্রিকেটার বাদ দিলে সবাই কিন্তু মোটামুটি ইয়াং জেনারেশন। বিকজ অফ তাসকিন শুধুমাত্র টেস্টে 2014 সালে টি-20 দিয়ে তার অভিষেক হয়েছে বিশ্বকাপ দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে। তো সেই জায়গাটা বাদ দিলে কিন্তু দেখবেন যে হাসান মাহমুদ কিংবা খালেদ এরা কিন্তু খুব এক্সপেরিয়েন্স প্লেয়ার না, মোটামুটি মানে মাঝ হাসান মাহমুদ খুব বেশি দিন হয় না যে খেলে, খুব বেশি ম্যাচও অভিজ্ঞতা নেই। তো সেই জায়গা থেকে বোলিং লাইনটা যদি বলে পেস বোলিংয়ে মোটামুটি এভারেজ। তার সঙ্গে আবার স্পেনে শুধুমাত্র তাইজুল আর ইয়ের কথা দিকে ওইসব বিবেচনায় আপনি হয়তো নিচ্ছেন, কিন্তু টপ অর্ডার ব্যাটারদের কথা যদি চিন্তা করেন, সৌম্য সরকার অনেকদিন পরে ফিরেছে, কিন্তু তাকে আসলে ব্যাকআপ ব্যাটার হিসেবেই চিন্তা করা হয়েছে দলে নেওয়ার ক্ষেত্রে। 5.5 বছরের বেশি সময় পরে সৌম্য সরকার ফিরলেন। সৌম্যকে নিয়ে আমার একটা প্রশ্ন আপনার কাছে আছে যে সৌম্যকে আসলে যখনই খুব প্রত্যাশা করে টিম ম্যানেজমেন্ট ফেরায় তখনই সৌম্য ফ্লপ, একেবারে ব্যাটিংটাকে কলাপস করে বসে থাকে। এখন এই লম্বা সময়ের পরে যখন আবার কামব্যাক করলেন, এই কামব্যাকটা আসলে কতটুকু প্রত্যাশিত হবে? আপনার কি মনে হয় যে ফর্মটা নিয়ে কি একটু আশাবাদী হওয়া যায় কিনা? সৌম্য যেটা হচ্ছে সাম্প্রতিক সময় তার স্কিলে বেশ কিছু উন্নতি হয়েছে। তিনি অন অফ অ্যান্ড অনে ছিলেন, তার সঙ্গে সঙ্গে কিছু বিষয়টা হচ্ছে যে তিনি রান করার পরে আবার সুযোগ পাননি, বিকজ অফ অন্যরা যখন তার অনুপস্থিতিতে ভালো খেলেছে এবং সেই জায়গায় তিনি আবার ড্রপ গেছেন। ড্রপ যাওয়ার পরে আবার তাকে যখন 11-এ ফেরানো হলো সীমিত ওভারের ক্রিকেটে, তিনি একটু ভালো করা শুরু করলেন। এই জায়গা থেকে সম্মুখে টানা যদি আপনার সুযোগ দেন, অন্য যেখানে তানজিদ হাসান তামিম বা অন্যদেরকে আমরা যেটা দেখেছি র্যান্ডাম ফেল করার পরেও টানা খেলে যাচ্ছেন, আমার মনে হয় সম্মুখে যদি সেইভাবে 5-7টা 10 ম্যাচে সুযোগ দেওয়া হয় তাহলে তিনি কিন্তু একটা সিজন হয়ে যাবেন। অর্থাৎ এখানে ইউজ টু হয়ে যাওয়ার পরে ধারাবাহিক হয়তো রান করবেন। 4টা ইনিংস খেলে 6টা ইনিংস খেলে যদি আপনার 4টাতে বা 3টাতেও রান করে তাহলে বোঝা যাবে যে তার সক্ষমতার জায়গাটা তৈরি হয়ে গিয়েছে। এখন তিনি এক্সপেরিয়েন্সড। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তাকে কেন দলে নেওয়া হলে, গতকাল আপনার চিফ সিলেক্টরকে জিজ্ঞেস করেছিলাম, তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে তার সাম্প্রতিক পারফরমেন্স এবং বিকল্প হিসেবে নেওয়া হয়েছে। অনেক সময় বিকল্প নেওয়া হলেও মেন টিমে জায়গা হয়ে যায়, 11-এ জায়গা হয়ে যায়। তবে সৌম্য লাস্ট যে সিজনটা গেল ন্যাশনাল লিগে 8টা ম্যাচে 14টা ইনিংসে তিনি 633 রান করেছেন, একটা সেঞ্চুরি রয়েছে, 4টা হাফ সেঞ্চুরি রয়েছে, সে 183 রানের সর্বোচ্চ ইনিংসটা তিনি এই লাস্ট ইয়ারে খেলেছেন। তো সেই দিক থেকে যদি বিবেচনা করা হয় তাহলে এরকম ফর্মে থাকা প্লেয়ারদেরকে আসলেই ন্যাশনাল টিমের সুযোগ দেওয়া হয়। তিনি তো ন্যাশনাল টিম অনেক বছর ধরে খেলছেন, কিন্তু ফার্স্ট ক্লাসে রান করার পরেও কিন্তু তাকে জাতীয় টেস্টে নেওয়া হয়নি, বিকজ অফ হয়তো স্কিলগত কারণে কিংবা অন্যরা যখন থাকে তখন আপনার সুযোগটা দেওয়ার। সৌম্যকে আসলে এতদিন তাহলে এই যে লম্বা একটা বিরতি, এটার কারণটা কি? ব্যাকআপটা অনেক ছিল নাকি আসলে সৌম্যর ফর্মটাই সৌম্যর জন্য দুশ্চিন্তার কারণ ছিল? যখন আপনি, আমার কাছে যেটা মনে হয়েছে, সিলেকশন প্যানেল যখন চিন্তা করে তখন ওয়ান সাইডেড চিন্তা করে। তার সাদা বলে যখন দেখে যে সৌম্য সাদা বলে রান করতে পারছিল না, তখন তারা ওই ব্যাক অফ দ্য মাইন্ড তখন সব জাতীয় দলের অন্য ফরম্যাট থেকেও তাকে বাদ দেওয়ার একটা প্রবণতা রয়েছে। এবং সেই জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন তখন আর বিবেচনায় আসে না। এবং লম্বা সময় তিনি কিন্তু জাতীয় দলে বিবেচনায় ছিলেন না। হাতুড়ি সিং এসে তাকে আবার দলে টানলেন বিভিন্ন সুযোগ দিয়ে, এবং তিনি কিন্তু প্রমাণ করলেন যে হ্যাঁ হি হ্যাজ সাম ক্যালিভার, এবং সেই প্রমাণের ফলে তাকে আবার জাতীয় দলে নেওয়া হলে এখন তিনি আবার মোটামুটি সিজন হয়ে গেছেন। 2027 সালের ওয়ানডে ওয়ার্ল্ড কাপ মাথায় রেখে যেসব কন্ডিশনে একটু ফাস্ট অ্যান্ড বাউন্সি কন্ডিশনে তিনি ভালো খেলেন, স্পোর্টিং উইকেট হলে তিনি ভালো খেলেন। বাংলাদেশ যেহেতু এখন স্পোর্টিং উইকেটে ঘরোয়া
ক্রিকেটগুলি আন্তর্জাতিক ক্রিকেটগুলি খেলছে দেশের মাটিতে, সেই ক্ষেত্রে সৌম্যর কিন্তু ভালো করার সম্ভাবনা অনেক বেশি। আবার যদি চিন্তা করেন অস্ট্রেলিয়ার কন্ডিশনে কেন তাকে বিবেচনা করা হলো, বিকজ অফ ওই একটু বাউন্সি কন্ডিশনে তিনি খুব ভালো করেন এবং দক্ষিণ আফ্রিকার কথা মাথায় রেখেও তাকে ওয়ানডে দলে ক্যারি করা হচ্ছে, তিনি এখন সম্প্রতি ভালো খেলছেনও। তো সেই জায়গা থেকে বলবো যে একেবারে ছিটে না ফেলে কেউ যদি বাদ পড়ে যায়, ফার্স্ট ক্লাসে যদি রান করে, আপনার মানদণ্ড হলো আপনার ডোমেস্টিক দেখেই তো নিতে হবে। যদি কেউ সিজন হয় রান করে তাহলে তাকে আপনি কেন নেবেন না? এখন মাহমুদ হাসান জয় অনেকদিন ভালো করতে পারছেন না, দু এক ইনিংস ভালো করছেন, কিন্তু আপনাকে অলওয়েজ একটা প্যানেল রাখতে হবে যে 30 জনের একটা ন্যাশনাল পুল থাকবে, যে পুলে সবসময় 4-5 ব্যাকআপ আপনার যদি ওপেনার থাকে তাহলে কিন্তু আপনি বিকল্প পাবেন। আপনি দেখেন 5 জন যে টপ অর্ডার ব্যাটার রয়েছে, এখানে 5 জনের বাঁহাতি। অদ্ভুত ব্যাপার, আপনি যখন একই টাইপের ব্যাটার থাকবে তখন বোলারদের জন্য, প্রতিপক্ষ বোলারদের জন্য খুব সহজ হয়ে যায় তাদেরকে রিড করা এবং তাদের একই চ্যানেলে ডেলিভারি দিতে হয়। 2 চ্যানেল কিন্তু চিন্তা করতে হয় না, একবার রাইট একবার লেফট এরকম না। তো সেইটা কিন্তু আপনার জন্য একটা ওদের জন্য অ্যাডভান্টেজ, আমাদের জন্য ডিসঅ্যাডভান্টেজ। এখন বলতে পারেন যে অনেক দেশই তার ম্যাক্সিমাম বাঁহাতি ব্যাটার নিয়ে খেলে, কিন্তু আমাদের দেশে তো সমস্যা হলো যে ব্যাটাররা তো ওই রকম ক্যালিভার সম্পন্ন না, যেটা আপনার ইন্ডিয়ার বাঁহাতি কথা যদি চিন্তা করেন কিংবা তাদের ওই জায়গা যদি চিন্তা করেন কিংবা অস্ট্রেলিয়ার কথা চিন্তা করেন, ইংল্যান্ডের কথা, তাদের যে ব্যাটার টপ অর্ডারে ওপেনিং কেউ না কেউ এক ইনিংস ফেল করলে আরেক ইনিংসে রান করে দেবে। আবার ওয়ান ডাউনে যে খেলেন তিনি কিন্তু এরকম পারফর্ম করেন। প্রত্যেকটা জোনে প্রত্যেকটা ব্যাটার তার জায়গা থেকে পারফর্ম করার কারণে তারা ওই ডান বামের অতটা দুশ্চিন্তায় ফেলে না, আমাদের এখানে সেটা পড়ে। তো সেই জায়গায় আমি মনে করি যে এখন থেকে সিলেকশন প্যানেলের উচিত অন্তত রাইট হ্যান্ডেই যারা ইয়াং আছে, এইচপিতে খেলছে কিংবা এই যে ইমার্জিংয়ে যারা এখন ট্যুরে গেল বা যাচ্ছে, আজকে 27 তারিখ, আজকে তো যাওয়ার কথা দক্ষিণ আফ্রিকায়, তো এখানে এবং এই দলে খেলবেন, তাদের মধ্যে থেকে অন্তত 2 জনকে আপনি তৈরি করার চেষ্টা করবেন। কিছু কিছু সময় আপনাকে ব্যাকআপ তৈরি করতে হয়, তৈরি করার জন্য আপনাকে আপনার পুল যে রয়েছে সেই পুলে রাখতে হয়। তার সঙ্গে সঙ্গে যে এইচপি টিম এখন এই ট্রেনিং সেন্টার থাকবে, সেই এইচপিতে সারা বছর ট্রেনিং করিয়ে তাদেরকে স্কিল করে ন্যাশনাল টিমের জন্য রাখতে হবে। আরেকটা ইনক্লুশন জাকের আলী অনিকও 2021-এ তার ডেবিউ হওয়ার পরেও আসলে খুব বেশি যে টেস্ট খেলতে পেরেছেন বিষয়টা সেরকম না। জাকেরের জন্য এই অস্ট্রেলিয়া সিরিজে আসলে সুযোগ পাওয়াটা একটা টার্নিং পয়েন্ট কিনা ক্যারিয়ারের? জাকের অনেকদিন ধরেই আপনার টিমের বাইরে ছিলেন, অনেকদিন, মানে কি ওয়েস্ট ইন্ডিজের পর থেকে তাকে আমরা দেখতে পাইনি, মাঝখানে তো আপনার টেস্টও ওইভাবে খেলা হয়নি। তো সেই সব কারণে জাকের সুযোগটা পাচ্ছিল না, ডোমেস্টিকে খুব ভালো করছিল না। এই যে যেটা জিম্বাবুয়ে এই টিমে এলো, এই টিমের বিপক্ষে আপনার তাকে বলা হয়েছিল রান করার জন্য, রান করে আসো। তো সেই জায়গায় জাকের আলী নিজেকে অন্তত সিজন করেছেন, রান করেছেন, 2 ইনিংস, একটা ম্যাচ খেলার সুযোগ হয়েছিল। অন্য ম্যাচটা তো আপনার বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেছে, ফার্স্ট ম্যাচটা 4 দিনের ম্যাচ। তো ওই ম্যাচে তিনি ভালো 2 ইনিংস করেছেন, একটা আপনার 58 আর একটা বোধহয় একটু বেশি। তো সেই জায়গায় একটা নট আউট ছিলেন সেকেন্ড ইনিংসে, ফার্স্ট ইনিংসে তিনি আউট হয়ে গেছিলেন, কিন্তু এই 2টা 50 তাকে কিন্তু কনফিডেন্স দিয়েছে। আমি যেটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জাকের আলীর একটু আছে, প্যাশনস রয়েছে, তিনি যদি স্কিলগুলিকে আর একটু বেশি পরিশীলিত করতে পারেন, তার সঙ্গে ধৈর্যটা বাড়াতে পারেন এবং বাইরের যেসব টেনশন থাকে, অর্থাৎ কে কি বললো, চুইংগাম চাবানো বলেন বা যেটাই বলেন না কেন, সেই সব জায়গা থেকে আমি বলতে পারি যে জাকের আলী বেটার চয়েস, বিকজ অফ আমরা দেখেছি যে কটা টেস্ট তিনি খেলেছেন সেখানে কিন্তু খুব ভালো করেছেন। ওয়েস্ট ইন্ডিজে আমরা দেখেছি তিনি কিন্তু আমাদের যে উইন করার ক্ষেত্রে যে টেস্টটা আমরা জিতেছি, এবং 2024-এ অভিষেক হওয়ার পরে আসলে তার নামের পাশে 4টা 50ও আছে, সো তাকে আসলে একটা ভরসার জায়গা এই টেস্টে বলাই যায়। ডেফিনেটলি আপনার অমিতকে আমরা অভিষেক করতে দেখলাম জিম্বাবুয়েতে, সেই জিম্বাবুয়ে অভিষেকে তিনি যে খুব আলো ছড়িয়েছেন তা না, প্রথম 4-5 ম্যাচ অনেকেই না আলো ছড়াতে নাও পারেন, কিন্তু একটা সময় গিয়ে ছড়াতে পারেন। যেহেতু অমিত ডোমেস্টিকে অনেক ভালো করছিল, তাকে ক্যারি করাটা এখন খুব জরুরি। সেই জায়গায় জাকের আলী যদি 11-এ থাকে, এটা তার জন্য খুব ভালো হবে এবং তিনি যদি নিজেকে ছন্দে নিয়ে আসতে পারেন এবং রান করেন, তাহলে বাংলাদেশের জন্য এটা ইতিবাচক, খুবই ইতিবাচক। বিশেষ করে লিটন যখন আবার ফিরবেন তখন তিনি জাকের আলী 11-এ জায়গা করে দেবেন। সবচেয়ে যেটা বললাম যে বাঁহাতি একদিকে যেমন টপ অর্ডারে 5 জন ব্যাটার, 4 জন যদি খেলেন 4 জনই আপনার বাঁহাতি থাকবেন, আবার মুশফিক থেকে শুরু হবে আপনার ডানহাতি, পরে দেখবেন যে ডানহাতি আস্তে আস্তে আবার বোলিং পর্যন্ত কিন্তু সবাই ডানহাতি। অদ্ভুত ব্যাপার, দেখেন মুশফিকুর রহিম, জাকের আলী, তারপরে দেখেন অন্য অমিত যারা রয়েছেন সবাই কিন্তু ডান হাতি। মনে হচ্ছে না যে একটু জোড়াতালি দিয়ে আসলে বিসিবি একটা দল ঘোষণা করে দিয়েছে? এই জায়গাটা হচ্ছে কি আপনার
এই যে সিজন মানে রেগুলার প্লেয়ার যারা আছে তিনজন না থাকাতে এটা মনে হচ্ছে যে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে। আবার চেঞ্জিংটা হয়ে গিয়েছে, এখানে ধরেন অমিত আসাদ নতুন ছেলে, তো মনে হচ্ছে যে একটা চেঞ্জ এসে গেছে। আমরা তো দেখি না, নতুন খেলতে দেখছি তাকে, জাতীয় দল অনেকদিন দেখছি না। ফলে এই অমিতদের তো যখন ডোমেস্টিক অনেক ভালো খেলবেন তখন তাদেরকে তো সুযোগ দিতে হবে কোনো না কোনো জায়গা থেকে। তবে আমি মনে করি যে আরেকটু ভালো হতো বাংলাদেশের এইচপি এবং এই টিমের যদি ফার্স্ট ক্লাস ম্যাচ অনেক বেশি খেলার সুযোগ থাকতো, তাদেরকে আরও বেশি ওইসব দলের সঙ্গে খেলাতে পারলে বাংলাদেশের জন্য লাভ হতো। এখন যারা খেলছেন এই যে আপনার রবিউল, যে ছেলেটা জিম্বাবুয়ে, তার খেলা হয়নি কিন্তু তাকে এবার বাদ পড়তে হলো। তার বাদ পড়ার ফলে আবার একটা যেটা জানা গেল সেটা হচ্ছে তাকে এখানে বসিয়ে রাখার থেকে সাউথ আফ্রিকাতে যদি এই টিমের সফরে দুটো পাঠিয়ে দেওয়া যায়। ফার্স্ট ওখানেই যাবে সে, দুটো ফার্স্ট ক্লাস ম্যাচ খেলে তাহলে তার জন্য লাভ, বাংলাদেশ দলের জন্য যে টেস্টেড হবেন তিনি, মানে বিদেশি খেলার যে অভিজ্ঞতা তৈরি হবে সেই অভিজ্ঞতা তাকে হয়তো জাতীয় দলে সেটেল করবে। কারণ মুশফিকের থেকেও এখন রবিউলকে বাংলাদেশ দলে বেশি প্রয়োজন, কারণ তিনি একটু বোলিং ব্যাটিং দুটোই পারেন। এরকম একজন বোলার দরকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।